গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 6 এপ্রিল 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে গুলো। দেখো, তোমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। আগামীকাল সকাল 9টা থেকে 10টা পর্যন্ত তোমাদের একটা ফুল লেন্থ ফ্রি টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য। তোমাদের ক্লার্কশিপও আসবে। আপাতত কনস্টেবলের জন্য এই রবিবার হচ্ছে তোমাদের ফুল লেন্থ টেস্ট। জিকে 25, ইংরাজি 10, অঙ্ক মাধ্যমিক লেভেলের 25, রিজনিং 25, টোটাল 85 নম্বর। নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে 1/4, আর টোটাল সময় হচ্ছে এখানে 1 ঘন্টা। যেহেতু যতজন পরীক্ষা দেবে সবার স্কোরটা অ্যানালিসিস করে এখানে র্যাঙ্ক তোমাদেরকে দেওয়া হবে, তাই টাইমটা সকাল 9টা থেকে 10টাই থাকবে। 10টার পরেও তোমরা আর পরীক্ষাটা দিতে পারবে না এবং সকাল 9টার আগেও দিতে পারবে না। তো যারা যারা পরীক্ষাটা দিতে চাইছিলে বা দিতে চাও, তারা এই টাইমের মধ্যেই কিন্তু পরীক্ষাটা অবশ্যই দিয়ে দেবে। এর লিঙ্ক তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, অথবা আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেখানে গেলেও তোমরা দেখতে পাবে। আর মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অফিসিয়াল অ্যাপে দিয়ে দেওয়া হয়ে গেছে, নলেজ অ্যাকাউন্ট অ্যাপে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা থেকে এই মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সটা কালেক্ট করতে পারো। শুধু যখন ওখানে পাসওয়ার্ড চাইবে, তোমরা নেওয়ার সময় পিডিএফটা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটা ওখানে পাসওয়ার্ড হিসেবে ইউজ করে নেবে। আমাদের অ্যাপের এই যে ফ্রি উইকলি টেস্ট সেকশন, এই জায়গাটাতে তোমরা আজকে কালকে 9টা থেকে 10টার মধ্যে ডাব্লিউবিপি ফুল লেন্থ টেস্টটা দিতে পারবে সবাই, ঠিক আছে? আজকে 7টার সময় অলরেডি তোমাদের একটা ক্লাস পাবলিশ হয়েছে নলেজ অ্যাকাউন্টের যে নতুন চ্যানেল কি এ স্টাডি, সেখানে। এছাড়া আজকে তোমাদের 9টার সময় 10টার সময় 10 AM এ তোমাদের আজকে এই ভারতে আগত, আচ্ছা এটা তোমাদের আজকে 9টাতেই শিডিউল করা হয়েছে, ঠিক আছে? ভারতে আগত বিভিন্ন বিদেশি পর্যটক, এখানে তোমাদের টপিক ধরে ধরে ক্লাস প্র্যাকটিস চলছে, এটা পাবলিশ হবে নলেজ অ্যাকাউন্টে। এইটা হবে তোমার কেএস স্টাডিতে আজকে ইংলিশ প্র্যাকটিস ক্লাস লাইভ 11টা থেকে 11 AM। আর আজকে সন্ধ্যাবেলা 7টার সময় 6 PM এ তোমাদের এই আলোর সেকেন্ড পার্টটা হবে, এবং তোমরা যারা যারা লাইটের নিউমেরিক্যাল করতে চাইছিলে সেটারও আজকে এই পার্টটা তোমাদের থাকবে। প্রথমে আজকে আগে ডিটেলস কনসেপ্ট এখানে আলোচনা হওয়ার পর তারপর এখানে এমসিকিউ উইথ ম্যাথ তোমরা এখানে করতে পারবে। ওকে, তো যারা যারা রেলওয়ের পরীক্ষার জন্য করছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, তোমাদের প্রচুর কাজে লাগবে। আর ফার্স্ট কোশ্চেন আজকে আমরা দেখবো, তার আগে তোমাদের বলে দিই একটু নাম্বারিং গুলোতে আজকে অসুবিধা আছে, তো আমি এখানে একটু নাম্বারিং গুলো ঠিক করে নিচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলন কে হয়েছে? মানে 2024 যে প্যারিস অলিম্পিকটা হচ্ছে সেখানে যোগ্যতা অর্জন করেছে একমাত্র ভারতীয় ভারোত্তোলক হচ্ছে মীরাবাই চানু, ঠিক আছে? এনার সম্পর্কে একটু দেখে নাও, প্রচুর প্রশ্ন হয় এনাকে নিয়ে। সাইখোম মীরাবাই চানু হচ্ছে এনার পুরো নাম। একজন ভারতীয় ভারোত্তোলক, মানে ওয়েট লিফটিং। সাইখোম মীরাবাই চানু কিসের সাথে জড়িত? ভারোত্তোলনের সাথে জড়িত। ইনি 2018 সালে পেয়েছিলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2018-তে। কমনওয়েলথ গেমসের যদি রেকর্ড দেখি তাহলে 2022-এ যে বার্মিংহামে খেলাটা হয়েছিল সেখানে উনি গোল্ড মেডেল পেয়েছিলেন, এবং 2018-র গোল্ড কোস্টে যে কমনওয়েলথ গেম হয়েছিল সেখানেও তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন। এছাড়া অভিনব বিন্দ্রা আমরা যদি দেখি 2024 প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হবেন। অভিনব বিন্দ্রা শুটিং গেমের জন্য একজন বিশিষ্ট খেলোয়াড়, অর্থাৎ তিনি শুটার, একজন শুটিং এর সাথে জড়িত অভিনব বিন্দ্রা। আর এনার সম্পর্কে সব থেকে বিখ্যাত যে তথ্য সেটা হচ্ছে অভিনব বিন্দ্রা বেইজিং অলিম্পিক 2008-এ হয়েছিল, বেইজিং এ অলিম্পিকটা। এখানে ভেন্যুটা তোমাদের মনে রাখা উচিত, তার কারণ এই অলিম্পিকেই কিন্তু আমাদের কোনো একজন ভারতীয়, মানে প্রথম ভারতীয় হয়ে এই অভিনব বিন্দ্রা ব্যক্তিগত স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন। প্রথম ইন্ডিভিজুয়ালি, মানে একা একা খেলে স্বর্ণপদক প্রাপ্ত প্রথম হচ্ছেন এই অভিনব বিন্দ্রা। এছাড়া এখানে শরৎ কমল, ইনি হচ্ছেন আসন্ন প্যারিস অলিম্পিক 2024-এ পতাকা বহন হবেন। ইনি একজন টেবিল টেনিস প্লেয়ার। শরৎ কমল কিসের সাথে জড়িত? টেবিল টেনিসের সাথে। শরৎ কমল অলিম্পিকে ভারতের 19তম পতাকা বাহক হবেন, ঠিক আছে? প্রাক্তন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং মেরি কম টোকিও অলিম্পিক 2020-তে পতাকাবাহী হিসেবে মানে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। এটাও পাশাপাশি মনে রাখবে তোমরা, লাস্ট টোকিও অলিম্পিক। এবারে দেখো, এই গ্রীষ্মকালীন অলিম্পিকে আমরা যদি বলি যে প্রথম পতাকা বহনকারী হওয়ার গৌরবটা কে অর্জন করেছিল, তো সেক্ষেত্রে পূর্মা ব্যানার্জি, আমাদের একজন বাঙালি পূর্মা ব্যানার্জি প্রথম পতাকা বহন করেছিলেন গ্রীষ্মকালীন অলিম্পিকে 1920 সালে ইন্টোয়ার্পে হয়েছিল অলিম্পিকটা। সাইনি আব্রাহাম উইলসন 1992 সালে বার্সেলোনা অলিম্পিকে ভারতীয় পতাকা বহনকারী প্রথম মহিলা হয়েছিলেন।
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম আর প্রাক্তন ভারতীয় পুরুষ হকি অধিনায়ক মনপ্রীত সিং যৌথভাবে 2020 টোকিও অলিম্পিকে ভারতীয় পতাকাবাহী হয়েছিলেন। প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 26 জুলাই থেকে 11 আগস্ট হবে। কোথায় হবে? ফ্রান্সের প্যারিসে হবে। তৃতীয়বারের মতো প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে এটা, এবং এটা 1924 সালে দুবার হয়েছিল আর এবছর হচ্ছে প্যারিসে। 2024 প্যারিস অলিম্পিকে 206টা জাতীয় অলিম্পিক কমিটির প্রায় 10,500 ক্রীড়াবিদ অংশ নিচ্ছে, এবং 2024 4টে নতুন খেলা অ্যাড হয়েছে। সেই 4টে খেলা কি কি? ব্রেকিং, সার্ফিং, স্পোর্টস ক্লাইম্বিং আর স্কেটবোর্ডিং। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে রয়েছে? পিটি উষা, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়া দেখো, অলিম্পিক একটা আন্তর্জাতিক বহু ক্রীড়া সংস্থা, মানে পুরো ইন্টারন্যাশনাল একটা মাল্টি ইভেন্ট, একটা তোমার স্পোর্টস, মানে মাল্টি স্পোর্টস ইভেন্ট। এটাতে প্রত্যেক 4 বছর ছাড়া ছাড়া একবার করে হয় অলিম্পিকটা। এখানে যে 5টা রিং তোমরা দেখতে পাচ্ছ, এই 5টা রিং এর মানে কি? এই 5টা রিং বলতে দেখো, এখানে যে নীল রংটা আছে, নীল রংটা রিপ্রেজেন্ট করছে ইউরোপ দেশকে, হলুদটা এশিয়া দেশকে, কালোটা আফ্রিকা দেশকে, আর ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া, সবুজ আর লাল আমেরিকা। ঠিক আছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সম্পর্কে আমরা যদি দেখি, এটা 1894 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চেয়ারম্যান থমাস ব্যাচ, হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের বলে দিই, পুলিশের ফাউন্ডেশন ব্যাচ তোমরা যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নাও। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস, সিলেবাস ধরে ধরে ক্লাস হচ্ছে, তার সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্টও রয়েছে। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। এছাড়া ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ তোমাদের চলছে। এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস, শেষে অধ্যায়ের এমসিকিউ, অনলাইনে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, কনভেনশনাল রাইটিং মেন পরীক্ষার জন্য সবকিছু তোমরা এই ব্যাচে করতে পারবে। এর জন্য তোমরা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। এছাড়া যদি কেউ মনে করো শুধু জেনারেল স্টাডিজ আমার দরকার, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ফুড এসআই তো ছাড়ো, এখন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি প্রিলিমেন, কেপি প্রিলিমেন, রেলওয়ে, এসএসসি, এমটিএস, জিডি, এগুলোর জন্য ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজিক, কম্পিউটার, এগুলোর জন্য তোমরা যদি পুরো জিকের ফাউন্ডেশন চাও, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, সমস্ত কিছু একটা জায়গায়, তাহলে তোমরা এই কোর্সটা নিতে পারো। এখানে তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নাও এটা। সেকেন্ড কোয়েশ্চেন, সিসিআই স্নুকার ক্লাসিক 2024 খেতাব কে জিতেছেন? সিসিআই স্নুকার ক্লাসিক 2024 জিতলেন রিসেন্টলি পঙ্কজ আদবানি। এখানে আমাদের ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইনি স্নুকারের সাথে জড়িত আর কি, পঙ্কজ আদবানি, এটা মনে রাখবে ভালো করে। ভারতীয় বিলিয়ার্ডস আর পেশাদার স্নুকার প্লেয়ার। এনার নিক নেম হচ্ছে দ্য প্রিন্স অফ পুনে। প্রিন্স অফ পুনে কাকে বলা হয়? পঙ্কজ আদবানিকে, ভালো করে মনে রাখবে। পদ্মভূষণ পেয়েছিলেন 2018-তে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পান 2005-06 সেশনে। কর্ণাটকের কেম্পেগৌড়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2007-এ। এছাড়া এই এত পুরনোগুলো তোমাদের নাম মনে রাখলেও চলবে, অসুবিধা নেই, তবু জাস্ট দেখে রাখো। একলব্য অ্যাওয়ার্ড, কর্ণাটকের হাইস্ট স্পোর্টিং অনার, রাজীব গান্ধী অ্যাওয়ার্ড 2004-এও পেয়েছিলেন, অর্জুন অ্যাওয়ার্ড পান 2004-এ। ঠিক আছে। তারপরে সম্প্রতি ডাক্তার মনমোহন সিং, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, রাজ্যসভা থেকে অবসর নিয়েছেন। সংবিধানের কোন অনুচ্ছেদে উচ্চকক্ষের উল্লেখ রয়েছে? এই রাজ্যসভার উল্লেখ কোথায় রয়েছে? আর্টিকেল 18-এ রয়েছে। ঠিক আছে। মনমোহন সিং একজন ভারতীয় অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ, 13তম প্রধানমন্ত্রী ইনি। 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। জওহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর পরে তৃতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী হচ্ছেন মনমোহন সিং, যিনি একসময় আমাদের অর্থনীতি মানে অর্থমন্ত্রীও ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য, ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী ছিলেন ইনি। জওহরলাল নেহরুর পর তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্ণ 5 বছরের মেয়াদ শেষ করার পরে পুনরায় নির্বাচিত হয়েছিলেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 15তম গভর্নর ছিলেন মনমোহন সিং। খুব আসে পরীক্ষা এগুলো। রাজ্যসভা উচ্চকক্ষ আর লোকসভা নিম্নকক্ষ। আমাদের দুটো সংসদের সভা রয়েছে, কক্ষ রয়েছে। একটা হচ্ছে লোকসভা, যেটাকে আমরা নিম্নকক্ষ বলি, আর একটা হচ্ছে তোমার রাজ্যসভা, যেটাকে উচ্চকক্ষ বলি, যেটা কাউন্সিল অফ স্টেটস নামেও পরিচিত। সংবিধানের 80 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে রাজ্যসভার সর্বোচ্চ মানে শক্তি, সর্বোচ্চ আর কি 250 হচ্ছে সিট হতে পারে, যেটা 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, রাষ্ট্রপতি কর্তৃক, আর 238টা জনরাজ্য মানে যে কোনো অঙ্গরাজ্য এবং 2টো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হবে আর কি।
সংবিধানের 84 নম্বর আর্টিকেলে সংসদ হওয়ার যোগ্যতা অন্তর্ভুক্ত রয়েছে। তারপরে চলে আসবো, সম্প্রতি বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ কর্তৃক অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাকেশ মোহন, ইনি বিশ্ব ব্যাংক গ্রুপ কর্তৃক অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। ইনি রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর, ঠিক আছে, রাকেশ মোহন। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রে। এটা 1944 সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সভাপতি অজয় বঙ্গ। আর সিএফও, চিফ ফিনান্সিয়াল অফিসার, আনসুলা কান্ত। তারপরে দেখো, ইন্ডিয়ান অয়েল ভারতের লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুত করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে? ইন্ডিয়ান অয়েল ভারতের লিথিয়াম আয়ন ব্যাটারি প্রস্তুত করার জন্য প্যানাসোনিকের সাথে পার্টনারশিপ করেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ভারতে লিথিয়াম আয়ন কোষ উৎপাদনের লক্ষ্যে একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করতে প্যানাসোনিক এনার্জির সাথে সহযোগিতা করেছে। এটা দেখো, এস্টাবলিশড হয়েছিল 1959 1959 সালে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারম্যান শ্রীকান্ত মাধব বৈদ্য। লিথিয়াম সম্পর্কে আমরা যদি দেখি, এটা একটা রাসায়নিক উপাদান যার প্রতীক হচ্ছে এলআই। এটা রূপার মতো নরম এবং সাদা, সবচেয়ে হালকা ধাতু আর সবচেয়ে হালকা কঠিন উপাদান। এর ক্ষারীয়, আর এটা একটা ক্ষারীয় আর একটা বিরল ধাতু। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 আর পারমাণবিক ওজন হচ্ছে 6.941 ইউ। এর ব্যবহার যদি দেখি, মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, বৈদ্যুতিক যানবাহনের জন্য রিচার্জেবল ব্যাটারি তৈরির জন্য লিথিয়াম একটা গুরুত্বপূর্ণ ধাতু। হার্ট, পেসমেকার, খেলনা, ঘড়ির মতো জিনিসগুলোর জন্য নন রিচার্জেবল ব্যাটারি তৈরিতে এটা ইউজ করা হয়। নেক্সট, আর এন রবি কোন রাজ্যের রাজ্যপাল যিনি পরমবীর গার্ডেনের উদ্বোধন করেছেন? পরমবীর গার্ডেনের উদ্বোধন করেছেন যিনি, ইনি হচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি তাম্বারামের কাঞ্চি মহাস্বামী বিদ্যা মন্দিরে পরমবীর চক্র উদ্যান ও আইকিয়াম প্রদর্শনীর উদ্বোধন করেছেন। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর কে স্ট্যালিন, রাজ্যপাল আর এন রবি। লোকনৃত্য ভারতনাট্যম, যেটা একটা ক্লাসিক্যাল ডান্স। এছাড়া কুমি, কোলাট্টাম, কাবাডি এগুলো রয়েছে। ফেস্টিভ্যাল যদি দেখি, পোঙ্গল, থাইফুসাম, নাট্যাঞ্জলি ফেস্টিভ্যাল। উপজাতি আদিয়ান, আর্নাদান, ইরাভালান, ইরুলার, কাদার, কানিকার, কোটাস, টোডাস এগুলো। ন্যাশনাল পার্ক, গুইন্ডি ন্যাশনাল পার্ক, গলফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী আন্নামালাই ন্যাশনাল পার্ক, মুদুমালাই, মুকুর্থি এগুলো রয়েছে। নেক্সট, ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার হিসাবে নিযুক্ত কে হয়েছেন? ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার হিসাবে নিযুক্ত হলেন ঋতুরাজ অবস্থি। পিনাকি চন্দ্র ঘোষের পর ভারতের দ্বিতীয় লোকপাল হয়েছেন বিচারপতি অজয় মানিক রাও আনউইলকার। পিনাকি চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল। তিনি ভারতের প্রথম লোকপাল 23 মার্চ 2019 থেকে 27 মে 2022 পর্যন্ত ছিলেন। ভারতের সুপ্রিম কোর্টের একজন অবসর বিচারপতি হচ্ছেন এই পিনাকি চন্দ্র ঘোষ। লোকপাল একটা দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ বা ন্যায়পাল সংস্থা, যারা ভারতের প্রজাতন্ত্রের জনস্বার্থ প্রতিনিধিত্ব করে। লোকপাল কেন্দ্রীয় সরকারের উপর বিচার ব্যবস্থা এবং তার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে আর দুর্নীতির সাথে যুক্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। যারা কেন্দ্রীয় সরকারের মানে তোমার হচ্ছে বিচার ব্যবস্থার মধ্যে জড়িত রয়েছে এবং সরকারি কর্মকর্তা যারা রয়েছে, তারা যদি কোনো দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে, সেই দুর্নীতির অভিযোগ এরাই লোকপালরাই তোলে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। লোকপালের অনুরূপ প্রতিষ্ঠান, তাদের উৎপত্তি দেশ যদি আমরা দেখি, এটা ন্যায়পাল সব ব্যবস্থা এরকম তোমরা সুইডেনে আছে, ফ্রান্সে আছে, ঠিক আছে। আমাদের যেমন লোকপাল, তেমন সুইডেনে ন্যায়পাল ব্যবস্থা। ফ্রান্সে আছে প্রশাসনিক আদালত ব্যবস্থা। সমাজতান্ত্রিক দেশ ইউএসএসআর, মানে বর্তমানে যেটা রাশিয়া, সেখানে আছে তোমার প্রকিউরেটর সিস্টেম। লোকপালের মেয়াদ 5 বছর। লোকায়ুক্ত আবার তোমার হচ্ছে লোকপাল আর লোকায়ুক্ত আইন 2013 প্রতিষ্ঠার অনেক আগে আর কি। এটা অনেক রাজ্যে ইতিমধ্যেই লোকায়ুক্তদের প্রতিষ্ঠান স্থাপন করেছিল আর কি। লোকায়ুক্ত হচ্ছে তোমার বিভিন্ন রাজ্যে থাকে, ঠিক আছে। 1971 সালে লোকায়ুক্ত সংস্থা প্রতিষ্ঠার প্রথম রাজ্য ছিল মহারাষ্ট্র। এরকম ধরনের প্রশ্ন আগের বারে তোমাদের একটা এসেছিল, এই লাস্ট যে পরীক্ষাটা হলো কেপিএসআই কনস্টেবলে বোধ হয়। 1971 সালে লোকায়ুক্ত সংস্থা প্রতিষ্ঠার প্রথম রাজ্য ছিল কোনটা? মহারাষ্ট্র। লোকাযুক্তের কাঠামো সব রাজ্যে এক নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের হয়। লোকপাল যেমন আমাদের কেন্দ্রের, লোকায়ুক্ত রাজ্যের গভর্নর দ্বারা নিয়োগ করা হয় এই ধরনের লোকায়ুক্তদের। আর কিছু রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের যোগ্যতা নির্ধারণ করেছে, আবার
কিছু রাজ্যের কোনো মানদণ্ড নেই আর কি। মেয়াদ হয় এদের 5 বছর বা 65 বছর পর্যন্ত, যেটা আগে হবে। তৃতীয় মেয়াদে পুনরায় নিয়োগের জন্য যোগ দেয় এরা। তারপর হচ্ছে ইউনিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কি নিযুক্ত হয়েছে? ইউনিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও পদে নিযুক্ত হয়েছেন মধু নায়ার। মধু নায়ার। ইউনিয়ন মিউচুয়াল ফান্ড হ্যাজ অ্যাপয়েন্টেড মধু নায়ার অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য অ্যাসেট ম্যানেজার। তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে কোন মিউজিয়ামে? মোমের মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছে? দুবাই। দুবাইয়ের মাদাম তুসো মিউজিয়ামের এটা উন্মোচন করা হয়েছে। তারপরে দেখো ন্যাশনাল মেরিটাইম ডে। ন্যাশনাল মেরিটাইম ডে কবে পালিত হয়? এটা পালন করা হয় 5th এপ্রিলে। 1919 সালে 5th এপ্রিল প্রথম ভারতীয় জাহাজ এস লয়্যালটি বোম্বে থেকে লন্ডন যাত্রা করে। এই যাত্রাকে স্মরণ করে প্রতি বছর এই দিবসটা পালন করা হয়। 1964 সালে প্রথম এই দিনটা পালন করা হয়েছিল সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার। সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ রক্ষা এবং সামুদ্রিক পরিবেশ সম্পর্কে গুরুত্ব তুলে ধরতে প্রত্যেক বছর এই ওয়ার্ল্ড মেরিটাইম ডেটা উদযাপন করা হয়। এবছর এটা 60th এডিশন ছিল। 2024-এর থিম ছিল নেভিগেটিং দ্য ফিউচার সেফটি ফার্স্ট। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। লাস্ট সাপার কোন চিত্রশিল্পীর বিখ্যাত চিত্রকর্ম? এক্ষেত্রে লিওনার্দো দা ভিঞ্চি হয়ে যাবে। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? এর উত্তর হয়ে যাবে 1942 8 অগস্ট। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে কার মৃত্যু হয়? আর সর্বোদয় আন্দোলন কে শুরু করেন? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানিও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 5th এপ্রিল 2024-এর আমাদের কোয়েশ্চেন্স কি ছিল? অ্যাসোচ্যামের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? সঞ্জয় নায়ার। আবদেল ফাতা আল সিসি তৃতীয়বারের মতো কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? মিশর। IWF বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? থাইল্যান্ড। কার্গো আয়তনের দিক থেকে কোনটি ভারতের বৃহত্তম বন্দর হয়ে উঠেছে? পারাদীপ বন্দর। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় কে হয়েছেন? অর্জুন এরিগাসি। অ্যাক্সিস ক্যাপিটালের এমডি আর সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? অতুল মেহরা। সম্প্রতি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কোন দেশের কাছে দুটি টর্নায়ার 228 এয়ারক্রাফট হস্তান্তর করেছে? গায়ানা। কোন রাজ্যের অধিবাসীদের মানে আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিকনাই পাচরা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে? ত্রিপুরার। অপারেশন সংকল্প যেটা সম্প্রতি সংবাদে ছিল নিচের কোনটির সাথে সম্পর্কিত? মেরিটাইম সিকিউরিটি। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেয়েছে? ত্রিপুরা। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে জয়েন করে রাখো অন্যান্য ক্লাসগুলোর লিঙ্কগুলো পাওয়ার জন্য। ওখান থেকে তোমাদের নোটিফিকেশন ঠিকঠাকভাবে চলে যাবে। এছাড়া যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো যাতে এখান থেকেও তোমাদের নোটিফিকেশন ঠিকঠাকভাবে যায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।